আচ্ছা, আজকে আমরা লিসেন টু মি আজকের আমরা সরল সুদ কষার রিভিশনটা করব। তো সরল সুদ কষার যে সব থেকে বড় জিনিস হচ্ছে ফর্মুলাটা হচ্ছে সব থেকে বড় জিনিস, ফর্মুলাটা মনে রাখাটা হচ্ছে বড় জিনিস। আমাদেরকে তিনটে জিনিস সবসময় দিয়ে দিচ্ছে, অর্থাৎ আসল, তারপরে কি সুদের হার, সময় আর মোট সুদ। এই চারটে জিনিসের মধ্যে যে কোনো তিনটে জিনিস তোমাদেরকে ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাদেরকে যে কোনো একটা বের করতে হবে। আসলকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল, যেটাকে আমরা পি দ্বারা ডোনেট করি, তাই না? পি দ্বারা লিখি। তাহলে আমরা লিখি আসল সমান সমান পি এত টাকা। আসল বলতে কি বোঝায়? যে টাকাটা আমরা ব্যাংক থেকে ধার করছি, বা যে টাকাটা ব্যাংকে রাখছি, বা যে টাকাটা কারো কাছ থেকে ধার করছি। দেখো, সুদ কষা দু রকমের হয়, সুদটা দু রকমের ক্যালকুলেশন হয়। একটা সরল সুদ, একটা হচ্ছে কি না সরল সুদ হিসাবে একটা বলি, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে বাংলায় কি বলে? চক্রবৃদ্ধি সুদ। কি বলা হয়? চক্রবৃদ্ধি সুদ। একটা সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে হয়, অর্থাৎ ব্যাংকে যদি আমরা কখনো টাকা রাখি, সেখানে ব্যাংক কি করে, টাকাটা দেখা গেলো 8 বছরে বা 10 বছরে টাকাটা ডবল হয়। কেন? কারণ ব্যাংক কি করে, টাকা সুদের উপরও সুদ দেয়। দেখা গেল আমার 10% হারে আমি দেখা গেল হচ্ছে 1000 টাকা রেখেছি। এবার 1000 টাকা রাখলে 1 বছর পরে আমাকে দেখা গেল 10% হারে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে। তাহলে 10% হারে সুদ হলে 1000 টাকা সুদ কত হবে? 100 টাকা, তাই তো? 1000 ইন্টু 10/100, তাহলে হবে 100 টাকা। তাহলে 100 টাকা যদি 1 বছরের সুদ হয়, তাহলে 1 বছর পর আমার কত টাকা জমা পড়লো? 1100 টাকা। তারপরে বছর ব্যাংক কিন্তু ওই 1100 টাকার উপর আমাকে সুদ দেবে, অর্থাৎ 1100 ইন্টু 10/100 ইন্টু 10/100। এখানে যদি কাটাকাটি করি তাহলে 110 টাকা পাবো। তাহলে প্রথম বছর আমাকে 100 টাকা সুদ দিল, তারপরে বছরে আমাকে কি দিবে? 110 টাকা সুদ দেবে, তাই তো? এরকম করে বাড়বে আর কি। এই যে তারপরে যা জমা হবে তারপর পর আবার সুদ হবে, এটা চক্রবৃদ্ধি সুদ। তো তোমাদের সিলেবাসে যেটা আছে ক্লাস 10-এর, সেটা হচ্ছে কি সরল সুদ। এই সরল সুদটা তোমরা ক্লাস 10-এ পড়ছো, কিন্তু অনেক আরো আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড এরা কিন্তু ক্লাস 7-8-এই অঙ্কগুলো করে ফেলে, এইটাই অঙ্কগুলো আছে ওদের। তো সরল সুদের যে প্রথম ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, টি মানে হচ্ছে টাইম বা সময়, সময়কে টি বলে বলা হয়, আর সুদের হারকে বলা হয় আর মোট সুদকে বলা হয়, যেটা হচ্ছে সুদ, সেটা হচ্ছে আই বলে ইন্টারেস্ট। কি বলা হয়? ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, এসআইও বলা হয়। সিম্পল ইন্টারেস্টও আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোকে খুব ভালো করে জানতে হবে। তাহলে ফর্মুলাটা কি? যদি আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে দেয় বা ইন্টারেস্ট বের করতে দেয়, সিম্পল ইন্টারেস্ট কথাটা কিন্তু একই, অর্থাৎ মোট সুদ যদি বের করতে দেয়, তার ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি মানে প্রিন্সিপাল, অর্থাৎ যার কাছ থেকে তুমি টাকাটা ধার করেছো। কত টাকা ধার করেছো? দেখা গেলো আমি ওর কাছ থেকে 1000 টাকা ধার করেছি, ও আমাকে বললো 1000 টাকার উপর আপনাকে প্রতি মাসে 10% হারে, প্রতি মাসে 10% হারে আমাকে কিন্তু 100 টাকা করে দিতে হবে আপনাকে, মাস হিসেবে বা বছর হিসেবে কিছু একটা বলে দিল। তাহলে 10 টাকা বা 5 টাকা বা 100 টাকা যে হিসেবে সুদ বলবে, সেটা কিন্তু প্রতি মাসে বা প্রতি বছর একই সুদ হবে, সেই সুদের পরিবর্তন কিন্তু হবে না। আমি যদি দেখা গেল যে আমি 1 বছর দিতে পারলাম না বা 2 বছর দিতে পারলাম না, তৃতীয় বছর যখন দিতে যাব, ও কিন্তু সুদের উপর সুদ ক্রিয়েট করবে না। সিম্পল ইন্টারেস্টে কিন্তু সুদের উপর সুদ ক্রিয়েট করা যাবে না। তাহলে দেখা গেলো 10 টাকা হারে যদি আমাকে দেখা গেলো 10 টাকা হারে সুদ দিতে হচ্ছে, তাহলে 3 বছর পর আমি যখন 100 টাকা 30 টাকা সুদ দেবো। বা দেখা যাচ্ছে যে আমার প্রতি বছর আমাকে হয়তো 100 টাকা করে সুদ দিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 3 বছর পর আমি যখন একসঙ্গে টাকা দেবো, তখন 300 টাকাটা সুদ দেবো। এই জন্য সিম্পল ইন্টারেস্টের সুদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চক্রবর্তী ক্ষেত্রে কিন্তু সুদের পরিবর্তন হয়। এই পার্থক্যটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাই সরল সুদের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে প্রথম কথা, যে সুদের হার যদি
যদি সুদের হারটা যদি ফ্র্যাকশনে থাকে সেখানে কোনো প্রবলেম নাই, অর্থাৎ ভগ্নাংশে থাকলে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি দেখা যায় যে সময়টা ফ্র্যাকশনে আছে বা সময়টা যদি দেখা যায় মাসে আছে, সময়টাকে মাসে যদি থাকে সময়টাকে কিন্তু কি করে নিতে হবে, বছরে করে নিতে হবে। যদি 6 মাস থাকে তাহলে 6/12 করে নিতে হবে, মানে 12 দিয়ে ভাগ করতে হবে। মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। যদি দিন থাকে তবে 365 দিয়ে ভাগ করে নেবে। দেখা গেলো একদিন বের করতে, তাহলে 1/365, মানে সব সময় মাস থাকুক দিন থাকুক সবসময় বছরে ট্রান্সফার করেই, বছরে পরিণত করেই, বছরে ওটাকে ট্রান্সফার করবে, দিন বা মাসকে বছরে ট্রান্সফার করে তারপরেই অঙ্কটা করবে। বারবার একটা কথা বলছি, এই কথাটা যেন ভুল না হয়। মাস দেওয়া থাকলে ওটা দিয়ে অঙ্ক করে ফেললে তবে কিন্তু কখনোই অঙ্কটা মিলবে না, হবে না। তোমাকে বছরেই করতে হবে, কারণ ওখানে বার্ষিক সুদের হার কথাটা বলেছে, যেহেতু আমাকে বারবার ওইটা বছরে বা বছরেই বের করতে হবে, মাস বা দিনে বের করা যাবে না। ক্লিয়ার কথাটা? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি জানি, 4টে জিনিস হচ্ছে মেন। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে আসল, তারপরে হচ্ছে সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর, আর টাইম অর্থাৎ সময়, সময়টাকে আমরা টাইম বলি, টি, আর হচ্ছে কি মোট সুদ অর্থাৎ ইন্টারেস্টটা কত। এই 4টে জিনিসের মধ্যে 3টে জিনিস তোমার মধ্যে দেওয়া থাকবে, একটা জিনিসকে তোমাকে বের করতে হবে। এবারে একটা জিনিসের বের করার ফর্মুলা, প্রথম একটাই ফর্মুলা হচ্ছে I is equal to P into R into T by 100। এটা হচ্ছে ফার্স্ট বের করার ফর্মুলা। আর আর বের করার ফর্মুলাটা কি, এবার ওইটা থেকে আমি সব ফর্মুলাগুলো বের করতে পারি। R is equal to I into 100, 100টা I এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, বাকিটা যে দুটো থাকে অর্থাৎ P into T টা নিচে বলবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে, যদি আমি P বের করতে হয় I প্লাস I into 1, I into 100 বাই তাহলে কি R into T, তাই তো? যদি আর বের করতে দেয় I into 100 তাহলে P into, তাহলে আর বের করে দিচ্ছি তাহলে P into T। আর যদি দেখা যাচ্ছে তোমার কি না T বের করতে দিচ্ছ তাহলে I into 100 থাকলো কি P into R। এই যে আমার ফর্মুলাটা হচ্ছে কি, ওই মেন ফর্মুলাটাকে বেস করে আমার বাকি ফর্মুলাগুলোকে ক্রিয়েট করছি আমি। তাহলে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তখন সুদ কষা অঙ্কতে আমাদের কাজ হচ্ছে, দেখা গেলো 3 মাসে একটা টাকা, 3 মাসে যদি টাকাটা দিচ্ছি তাহলে 3 মাসের সুদ আমাকে আলাদা আমরা আলাদাভাবে করতে পারি, যে 3 মাসে 10,000 টাকা কত সুদ হচ্ছে। এবার 5,000 টাকা আমি জমা দিচ্ছি, এবার 5,000 টাকা জমা দিলে 5, 10, 15,000 টাকার আমার 9 মাসের সুদ কত হবে, এইভাবে আমরা বের করি। তাহলে একটা জিনিস হচ্ছে, দেখো আমরা এখানে অংশীদারি কারবারের ক্ষেত্রে যে জিনিসটা করছি সেটা কিন্তু সুদ কষার ক্ষেত্রে করলে হবে না। অংশীদারি কারবারের ক্ষেত্রে মাসিক মূলধনটা বের করে নিই, কিন্তু আর এখানে ক্ষেত্রে কি করব না, এখানে যদি কোনো রকম টাকা দেওয়া নেওয়া তোলা হয় সেক্ষেত্রে ওই 3 মাস 2 মাস 1 মাস এগুলো কিন্তু পার্টলি করেই বের করতে হবে, করে একসঙ্গে যোগ করব। খবরদার একভাবে করার চেষ্টা করবে না, ওটা অংশীদারি কারবারের ক্ষেত্রে একবারে হবে, ঠিক আছে? কিন্তু সুদ কষা অঙ্ক ক্ষেত্রে কিন্তু আমরা পার্টলি করেই অঙ্কটা করব। 10,000 টাকা 3 মাসের, 5,000 টাকা আবার জমা দিলাম, আবার 9 মাসের কত হলো, দিয়ে দুটো সুদকে আমরা একসঙ্গে করলাম, ঠিক আছে? এবার আমার 3 মাসের সুদ বলতে কি বলবো, 3/12। 3 মাসের সুদ মানে 3/12, 9 মাসের সুদ মানে 9/12, অর্থাৎ এটাকে আমরা কি করলাম, বছর করে নিলাম। মাসকে বছর করে নিতে হবে। আর একটা জিনিস, পয়সাকে টাকা করে নিতে হবে। কি বললাম, পয়সাকে টাকা করে নেবে। টাকা তাহলে সবসময় মনে থাকবে, মাসকে বছর করবে, দিনকে বছর করবে। মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করবে, দিনকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করবে। আর পয়সা থাকলে টাকাতে ট্রান্সফার করে অঙ্ক করবে, তাহলে দেখবে কোনো রকম সমস্যা তোমাদের হবে না। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো কিছু? কারো কোনো যদি প্রশ্ন থাকে সে আমাকে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমাদের সুদ কষা অঙ্ক কিন্তু একটা অঙ্ক থাকবেই মাধ্যমিকে, সেই জন্য হ্যাঁ 1 টাকা সমান 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এবার পয়সাকে যদি টাকা করি, টাকাকে পয়সা করলে 100 দিয়ে গুণ করছি, পয়সাকে টাকা করলে 100 দিয়ে কি করবো, তাহলে ভাগ করব। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলো বেসিক জিনিস, এগুলো যদি আমরা মনে না রাখতে পারি তাহলে অঙ্ক কিন্তু হবে না। ক্লিয়ার হলো সবার? কোনো প্রশ্ন নাই কিছু?